দ্বিপদ উপপাদ্য এই অধ্যায়টিতে আমাদের মূল আলোচনার বিষয়বস্তু হলো দুটি পদ বা দুটি রাশির উচ্চতর যে কোনো ঘাতের মান নির্ণয় এবং এই সংক্রান্ত খুঁটিনাটি দিকসমূহ। দেখো, আমরা নিচু ক্লাসে a প্লাস বি তার হোল স্কোয়ার বা a প্লাস বি তার হোল কিউবের সূত্রগুলি সরাসরি শিখেছিলাম, কিন্তু এই দ্বিপদ উপপাদ্য অধ্যায়টিতে a প্লাস বি এর যে কোনো উচ্চতর ঘাতের মান নির্ণয় পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। দেখো, তোমাদের যদি বলা হয় a প্লাস বি তার হোল টু দি পাওয়ার 7 এর মানটিকে খুব তাড়াতাড়ি কিভাবে লেখা যাবে, দেখো কিভাবে আমি লিখি। এই বিস্তৃতির প্রথম পদটিকে আমি লিখেছি a টু দি পাওয়ার 7, অর্থাৎ প্রথমটির হাইয়েস্ট পাওয়ারটিকে। এর পরবর্তী টার্মগুলি এইখান থেকে একদম নিমেষেই লিখে ফেলা যাবে। দেখো, এক্ষেত্রে a টু দি পাওয়ার 7 এর সহগটি হলো 1, তাহলে এক্ষেত্রে পরবর্তী টার্মটির সহগটি হবে এই 7 গুণিত 1 ডিভাইডেড বাই 1। ডিভাইডেড বাই 1 কেন না, এই 1তম পদ বলে এটি, তাহলে 7 গুণিত 1 ডিভাইডেড বাই 1 মানে 7। তারপরে a কে এক ঘাত কমিয়ে দেওয়া হলো আর b কে এক ঘাত বাড়িয়ে দেওয়া হলো। দেখো, পরবর্তী টার্মটিও কিন্তু একই। এখানে তাহলে 7 গুণিত 6 ডিভাইডেড বাই 2 মানে এখানে 2 আর 6 কাটাকাটি গিয়ে 3 হবে, মানে 3 7 কে 21, আর a কে এক ঘাত কমিয়ে দেওয়া হলো আর b কে এক ঘাত বাড়িয়ে দেওয়া হলো। একই রকম ভাবে এর পরবর্তী টার্মটি বের করার জন্য, যেহেতু এটি 3 নম্বর টার্ম, অতএব 21 গুণিত 5 বাই 3, 21 গুণিত 5 বাই 3 মানে 3 আর 21 এ কাটাকাটি গিয়ে 3 7 কে 21, মানে 7, 5 7 কে 35, তাহলে 35 এর টু দি পাওয়ার 4 pq। এইভাবে প্রত্যেকটি টার্মকে খুব সহজেই তোমরা বের করে নিতে পারবে। তাহলে তোমরা জানো যে a প্লাস বি তার হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতির r প্লাস 1 তম পদ, সেটিকে লেখা হয় t অফ r প্লাস 1 হিসাবে, এবং তার মান হয় ncr। এখানে বিস্তৃতি r প্লাস 1 তম পদ হচ্ছে ncr, a টু দি পাওয়ার n মাইনাস r, b টু দি পাওয়ার r। তাহলে r প্লাস 1 তম পদটির জন্য আমরা লিখছি ncr। তাহলে যদি r তম পদ থাকতো তাহলে সেক্ষেত্রে r তম পদটিকে এইভাবে লিখতে হতো t অফ r মাইনাস 1 প্লাস 1 করে। তো সেই ক্ষেত্রে যদি আমরা এই পদটি নির্ণয় করি, দেখো কিভাবে লিখলে এটি সুবিধা হয় বা গাণিতিক সমস্যা সমাধান করতে সহজ হয়। এর জন্য আমরা প্রথমে লিখে দেবো n c r মাইনাস 1, অর্থাৎ এখানে এই একটিকে বাদ দিয়ে আমরা লিখলাম ncr মাইনাস 1। তারপরে দ্বিতীয় টার্মটিকে ধরে b টু দি পাওয়ার r মাইনাস 1 টিকে লিখে ফেললাম, এবং শেষে a টু দি পাওয়ার হিসাবে এই দুটির বিয়োগফলকে লেখা হলো, অর্থাৎ n মাইনাস r প্লাস 1। তাহলে তোমরা যখন আমার গাণিতিক সমস্যার সমাধান পদ্ধতিগুলো দেখবে, তখন এই পদ্ধতিটির সুবিধাটি তোমরা খুব সহজেই উপলব্ধি করতে পারবে। তাহলে এই টার্মটি কিভাবে পাওয়া গেল না, দেখো যেহেতু এখানে 8টি বি রয়েছে এবং n মাইনাস 8টি এ রয়েছে, তবেই তো এটি a টু দি পাওয়ার n মাইনাস r ইনটু b টু দি পাওয়ার r হয়েছে। তাহলে 8টি বি এবং n মাইনাস 8টি a, অর্থাৎ মোট পদ সংখ্যা হলো এখানে n মাইনাস r প্লাস r মানে nt, অর্থাৎ ওই মোট nটি পদ থেকে আমরা 8টি বি এবং n মাইনাস 8টি a কে কত রকম ভাবে নির্বাচন করতে পারি না, nটি পদ থেকে যদি আমরা ওই 8টি বি কে নির্বাচন করে ফেলি ncr প্রকারে, তাহলে এই 8টি বি কে নির্বাচন করা মানেই কিন্তু অটোমেটিক্যালি n মাইনাস 8টি a কে নির্বাচন করা হয়ে যাবে, কারণ ওগুলিকে রেখে দেওয়া হয়েছে, মানে ওগুলিকেও এরকম ভাবে নির্বাচন করা হয়েছে। সেক্ষেত্রে এই নির্বাচনের সংখ্যা হলো ncr। তাহলে a টু দি পাওয়ার n মাইনাস r ইনটু b টু দি পাওয়ার r এর সহগ হলো ncr, সেটি এইভাবে আসছে। অথবা এই প্রমাণটিকে মেথড অফ ইন্ডাকশনের সাহায্যে করা যায়। তাহলে এই ncr টিকে যদি আমরা ভাঙি, সেক্ষেত্রে আমরা এর মান পাবো ফ্যাক্টোরিয়াল n ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল r ইনটু ফ্যাক্টোরিয়াল n মাইনাস r a টু দি পাওয়ার n মাইনাস r ইনটু b টু দি পাওয়ার r। তাহলে তোমরা দেখলে যে a প্লাস b হোল টু দি পাওয়ার n এই বিস্তৃতির প্রথম দিক থেকে r প্লাস 1 তম পদটি হলো ncr ইনটু a টু দি পাওয়ার n মাইনাস r ইনটু b টু দি পাওয়ার r। কিন্তু যদি প্রশ্ন করা হয় যে a প্লাস b হোল টু দি পাওয়ার n এই বিস্তৃতির শেষ দিক থেকে r প্লাস 1 তম পদটি কত, তাহলে আমরা এই শেষ দিক থেকে r প্লাস 1 তম পদটি নির্ণয় করতে চাইছি, প্রথম দিক থেকে নয় কিন্তু। মানে প্রথম দিক থেকে n প্লাস 1টি পদ রয়েছে, তোমরা জানো যে এই বিস্তৃতির পদ সংখ্যা হয় n প্লাস 1, সেই প্রথম দিক থেকে মোট n প্লাস 1টি পদ রয়েছে। n প্লাস 1 তম পদ পর্যন্ত কাউন্ট করে এই শেষ দিক থেকে r প্লাস 1 তম পদগুলিকে বাদ দিয়ে দেওয়া হলো, তার মানে আমরা প্রথম দিক থেকে r তম পদ পেলাম, কারণ r প্লাস 1 তম পদ পর্যন্ত বাদ চলে গেছে, তার পরের পদটি হবে r প্লাস 1, এই জন্য তার সঙ্গে 1 যোগ করে দেওয়া হলো। তার মানে আমরা a প্লাস b হোল টু দি পাওয়ার n বিস্তৃতির এর বিস্তৃতির শেষ দিক থেকে r প্লাস 1 তম পদ, সেটি সমান পেলাম প্রথম দিক থেকে n মাইনাস r প্লাস 1 তম পদ। কারণ দেখো n প্লাস 1 মাইনাস অফ r প্লাস 1, এখানে 1 গুলি ক্যান্সেল হয়ে গেল, তার মানে n মাইনাস r প্লাস 1। তাহলে প্রথম দিক থেকে n মাইনাস r প্লাস 1 তম পদটি আমরা নির্ণয় করব, তাহলে শেষ দিক থেকে r প্লাস 1 তম পদটি পেয়ে যাব।
এবং এই মানটি খুব সহজে নির্ণয় করা যাবে। সেক্ষেত্রে এটির মান হবে এনসিএন মাইনাস আর ইন্টু এ টু দি পাওয়ার আর ইন্টু বি টু দি পাওয়ার এন মাইনাস আর। অথবা এর বিস্তৃতির শেষ দিক থেকে আর প্লাস ওয়ানতম পদ এভাবেও খুব সহজে নির্ণয় করা যায়। প্রথমে আমরা এটিকে বি প্লাস এ হোল টু দি পাওয়ার এন বানিয়ে ফেলবো, অর্থাৎ শেষ পদটিকে প্রথমে এনে ফেলবো। এটা খুব সহজেই করা যায়, কারণ এ প্লাস বি সমান বি প্লাস এ। তাহলে এখন আমরা ভাবতে পারি যে এই প্রথম দিক থেকে আর প্লাস ওয়ানতম পদটি নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে এর বিস্তৃতির আমরা আর প্লাস ওয়ানতম পদ নির্ণয় করবো। তাহলে এই বিস্তৃতির আর প্লাস ওয়ানতম পদ অর্থাৎ টি আর প্লাস ওয়ান সমান হবে এনসিআর ইন্টু বি টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু এ টু দি পাওয়ার আর। তাহলে দেখো এই রেজাল্টটি এবং এই রেজাল্টটি কিন্তু সেম, কারণ এখানে এনসিএন মাইনাস আর মানে কিন্তু এনসিআর, এটি একটি পুরো সম্পর্ক। তাহলে এটি সময় আমরা লিখতে পারি এনসিআর ইন্টু এ টু দি পাওয়ার আর ইন্টু বি টু দি পাওয়ার এন মাইনাস আর। তাহলে এই দুটি সেম হয়ে গেল। এইভাবে আমরা প্রমাণটি করতে পারি। পরবর্তী বলছি এ প্লাস বি প্লাস সি হোল টু দি পাওয়ার 100 এর বিস্তৃতিতে এ টু দি পাওয়ার 40 বি টু দি পাওয়ার 50 সি টু দি পাওয়ার 10 এর সহগ নির্ণয় করো। তাহলে এটি কিন্তু দ্বিপদ বিস্তৃতি রইল না, এখানে তিনটি টার্ম রয়েছে। এর বিস্তৃতিতে এ টু দি পাওয়ার 40 বি টু দি পাওয়ার 50 সি টু দি পাওয়ার 10। তাহলে দেখো এখানে যে পদের সহগ নির্ণয় করতে বলেছে সেই ক্ষেত্রে এই ঘাতগুলোকে যোগ করে দেখো, এই ঘাতগুলির যোগফল কিন্তু এই 100ই হচ্ছে এবং এটি সর্বদাই হতে হবে, নাহলে সমস্যাটি ভুল হয়ে যাবে। তাহলে এই পদের সহগ নির্ণয় করতে গেলে তাহলে এই ক্ষেত্রে আমরা মনে করব যে মোট 100টি পদ রয়েছে, সেই 100টি পদ থেকে 40টি এ 50টি বি এবং 10টি সি কে নির্বাচন করব। তাহলে 40টি এ তারা একই, 50টা বি একই এবং 10টা সি একই। অতএব এই ক্ষেত্রে নির্বাচনের সংখ্যা হবে ফ্যাক্টোরিয়াল 100 ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 40 ইনটু ফ্যাক্টোরিয়াল 50 গুণিত ফ্যাক্টোরিয়াল 10। সুতরাং এটি হবে এ টু দি পাওয়ার 40 ইনটু বি টু দি পাওয়ার 50 ইনটু সি টু দি পাওয়ার 10 এর সহগ। একই রকম ভাবে তোমরা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি হোল টু দি পাওয়ার 100 এর বিস্তৃতিতে এ টু দি পাওয়ার 40 বি টু দি পাওয়ার 30 সি টু দি পাওয়ার 20 ডি টু দি পাওয়ার 10 এর সহগ নির্ণয় করতে পারবে। সেক্ষেত্রে ফ্যাক্টোরিয়াল 100 ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 40 ইনটু ফ্যাক্টোরিয়াল 30 ইনটু ফ্যাক্টোরিয়াল 20 ইনটু ফ্যাক্টোরিয়াল 10 যে এটি এসে যাবে। পরবর্তীতে তোমাদের যদি প্রশ্ন করা হয় যে এ প্লাস বি হোল টু দি পাওয়ার এন এর বিস্তৃতির পদ সংখ্যা কত, তো তোমরা চিন্তা ভাবনা ছাড়াই বলতে পারবে যে এর বিস্তৃতির পদ সংখ্যা n প্লাস 1, কারণ এ প্লাস বি তার হোল স্কয়ারের পদ সংখ্যা হয় 2 প্লাস 1 মানে 3, অর্থাৎ তিনটি পদ থাকে। এ প্লাস বি তার হোল দিয়ে এর বিস্তৃতির পদ সংখ্যা হয় 3 যুক্ত 1 মানে 4টি। সেইভাবে এ প্লাস বি হোল টু দি পাওয়ার এন বিস্তৃতির পদ সংখ্যা n প্লাস 1। কিন্তু তোমাদের যদি আবার প্রশ্ন করা হয় যে এ প্লাস বি প্লাস সি হোল টু দি পাওয়ার এন বিস্তৃতির পদ সংখ্যা কত, এই ক্ষেত্রে বিস্তৃতির পদ সংখ্যা কিন্তু n প্লাস 1 হবে না। তাহলে এর বিস্তৃতির পদ সংখ্যা নির্ণয় করা দুটি পদ্ধতি রয়েছে। তার একটি পদ্ধতি আমি বিন্যাস সমবায় চ্যাপ্টারে আগেই উল্লেখ করেছি। দেখো যদি আমরা এই বি প্লাস সি কে একটি পদ ভাবি, সেক্ষেত্রে এটিকে বিস্তৃত করলে আমরা পাবো nc0 ইনটু টু দি পাওয়ার n প্লাস nc1 ইনটু টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু বি প্লাস সি টু দি পাওয়ার 1। একই রকম ভাবে nc2, এখানে বি টার্মটি স্কয়ার করা হয়েছে এবং প্রথম টু দি পাওয়ার এই দুটির অন্তর্ফল করা হয়েছে। তাহলে সেইভাবে এই পদগুলিকে নির্ণয় করে নেওয়া হলো। তাহলে আমরা যেহেতু এই বিস্তৃতির পদ সংখ্যা নির্ণয় করতে চাইছি, তার মানে এই বিস্তৃতির পদ সংখ্যা নির্ণয় করতে চাইছি। এখন দেখো এই বিস্তৃতির এইখানটিতে একটি পদ রয়েছে এবং এইখানটিতে দুটি পদ রয়েছে এবং এইখানটিতে কিন্তু এটিকে ভাঙলে তিনটি পদ পাওয়া যাবে। তাহলে এইভাবে আমরা যদি পদগুলিকে কাউন্ট করি 1 যুক্ত 2 যুক্ত 3, এইভাবে আমরা আবার এখানে মোট n প্লাস 1টি পদ পাবো, কারণ এখানে দ্বিপদ বিস্তৃতিতে ভাঙা হয়েছে। এই প্রগতিটি n প্লাস 1 তম পদ পর্যন্ত সমষ্টি নিতে হবে। সেক্ষেত্রে এই সমষ্টিটির মান হচ্ছে n ইনটু n প্লাস 1 বাই 2। এখানে n বলতে n প্লাস 1, তাহলে n প্লাস 1 ইনটু n প্লাস 1 প্লাস 1 মানে n প্লাস 2 বাই 2। তাহলে এটি হবে এই বিস্তৃতির পদ সংখ্যা। এখন এটিকে আমরা আবার n প্লাস 2 c2 আকারে লিখতে পারবো, কারণ এটিকে ভেঙে দেখো, এটিকে ভাঙলেই পাওয়া যাবে n প্লাস 2 ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2। দেখো এই খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু আমি বিন্যাস সমবায় চ্যাপ্টারে আলোচনা করেছি, বিন্যাস সমবায়ের প্রচুর ক্লাস আমি নিয়েছি। পরবর্তী আবার লক্ষ্য করে দেখো, যদি আমরা এটিকে এই টার্ম সংখ্যার সঙ্গে তুলনা করে লিখি, অর্থাৎ এখানে 3 যে টার্মটি রয়েছে সেই টার্মের সঙ্গে তুলনা করে লিখি, সেক্ষেত্রে এটিকে লেখা যাবে n প্লাস 3 মাইনাস 1 c3 মাইনাস 1, অর্থাৎ 2 থেকে 3 মাইনাস 1 করে লিখে দেওয়া হলো। তাহলে যদি এখানে 8টা পদ থাকে, সেক্ষেত্রে এই বিস্তৃতির পদ সংখ্যা হবে n প্লাস r মাইনাস 1 cr মাইনাস 1। তাহলে এই পদ সংখ্যাটি নির্ণয় করার দ্বিতীয় পদ্ধতি দেখো, যেহেতু এর বিস্তৃতির সাধারণ পদটি হলো k ইনটু a টু দি পাওয়ার x ইনটু b টু দি পাওয়ার y ইনটু c টু দি পাওয়ার z, এবং এই ক্ষেত্রে আগেই উল্লেখ করেছি যে এই x প্লাস y প্লাস z সমান অবশ্যই n হতে হবে, যেখানে x y z এর মানগুলি 0 থেকে n এর মধ্যে হবে, কারণ x y z এদের ঘাত n অপেক্ষা বড় হতে পারে না, তাই এগুলি 0 থেকে n এর মধ্যে। তাহলে যেহেতু এর বিস্তৃতির সাধারণ পদ হলো k ইনটু a টু দি পাওয়ার x ইনটু b টু দি পাওয়ার y ইনটু c টু দি পাওয়ার z, এখানে k হলো এর সহগ, এটি আমরা এখানে নির্ণয় করছি না, তাই এটিকে k হিসেবে লিখলাম।
এই ক্ষেত্রে টার্ম সংখ্যা নির্ণয় করতে গেলে অবশ্যই এই সমীকরণটির কতগুলি সমাধান রয়েছে, অর্থাৎ এক্স ওয়াই জেড এর এইরকম কতগুলি মান রয়েছে যার জন্য এদের সমষ্টি n হবে সেটি নির্ণয় করতে হবে। এই সমীকরণের সমাধান সংখ্যা হয়, এখানে যেহেতু তিনটি টার্ম রয়েছে অতএব এর সমাধান সংখ্যা হয় এই n+3 - 1 c3 - 1 অর্থাৎ n+2 c2। এবং এই বিষয়টিও আমি বিন্যাস সমবায় অধ্যায়ে আলোচনা করেছি খুব সহজ পদ্ধতিতে। তাহলে এইভাবেও আমরা এই বিস্তৃতির পদ সংখ্যা নির্ণয় করতে পারলাম। পরবর্তীতে বলা হয়েছে 1 + x + x² এর বিস্তৃতির পদ সংখ্যা। দেখো এখানে বলা হয়েছিল a + b + c এর বিস্তৃতির পদ সংখ্যা, কিন্তু এখানে বলা হলো 1 + x + x² এর বিস্তৃতির পদ সংখ্যা। ওখানে a + b + c রাশিগুলি ইন্ডিপেন্ডেন্ট ছিল, অর্থাৎ ওখানে a b c গুণ করলে a এর কোনো নতুন ঘাত তৈরি হবে না, কিন্তু এখানে দেখো x² গুণ করলে x এর নতুন ঘাত তৈরি হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে ওইভাবে পদ সংখ্যা নির্ণয় করা সম্ভব নয়। এই ক্ষেত্রে বিস্তৃতির পদ সংখ্যা নির্ণয় করার জন্য আমরা প্রথমেই আগের মতন করেই এটিকে x + x² কে b ধরে এর বিস্তৃতিটাকে ভেঙে দিলাম, অর্থাৎ nc0 × 1 + nc1 × সব 1 হবে। তাহলে a স্থানে সব এগুলি 1 হবে এবং b টার্মগুলি এইভাবে থাকবে x + x² হিসেবে থাকবে। এখন দেখো যদি আমরা এখানে মোট পদ সংখ্যা কাউন্ট করতে চাই, আমরা কিন্তু এইভাবে কাউন্ট করতে পারবো না, যেখানে একটি আছে, এখানে দুটি আছে, এখানে তিনটি আছে, কারণ এখানে কিন্তু তিনটি নেই। কারণ লক্ষ্য করে দেখো এখানে এটিকে ভাঙলে প্রথম পদ পাবো x², সেই x² পদ কিন্তু এখানে রয়েছে, মানে তাদের যোগ বিয়োগ করে টার্ম সংখ্যা কমে যাবে। সুতরাং এই ক্ষেত্রে নতুন টার্ম যেগুলি তৈরি হবে x³ যুক্ত এবং x⁴ যুক্ত টার্ম। একই রকম ভাবে এদিকে বিস্তৃত করলে কিন্তু মোট 4টে টার্ম হবে না, আগে এই টার্মগুলি এসে গেছে। কিন্তু এখানে একটা বিষয় লক্ষ্য করো, এখানে কিন্তু x এর ক্রমিক ঘাতগুলি কিন্তু পরপর আসছে। এখানে দেখো x এসেছে, x² এসেছে, আবার এখানে x³ পাওয়া যাচ্ছে, x⁴ পাওয়া যাবে, এইভাবে পরপর ঘাতগুলি কিন্তু পাওয়া যাচ্ছে। এবং এখানে x এর সর্বনিম্ন ঘাত হলো 0, কারণ x⁴ রয়েছে, এবং x এর সর্বোচ্চ ঘাত হবে 2n, কারণ শেষ পদ হবে x⁴2n। সুতরাং এর বিস্তৃতিতে যেহেতু x এর সর্বনিম্ন ঘাত 0 এবং x এর সর্বোচ্চ ঘাত কি হলো 2n, তাহলে x⁴ থেকে শুরু হয়ে x⁴2n এ শেষ হচ্ছে। তার মানে অবশ্যই পদ সংখ্যা হবে 2n + 1টি, কারণ আমরা x⁴1 থেকে x⁴2n পর্যন্ত 2nটি পদ পাবো আর x⁴0 থেকে 1 পাবো। অথবা আমরা আগের মতন এইভাবেও ক্যালকুলেশন করতে পারি, এখানে একটি টার্ম রয়েছে, এখানে দুটি টার্ম রয়েছে, এখানে তিনটি টার্ম থাকলেও তার একটি টার্ম অর্থাৎ x² অলরেডি কাউন্ট হয়ে গেছে, এই জন্য এটিকে 3 - 1 করা হলো। একই রকম ভাবে এখানে 4টি টার্ম আসলেও তার মধ্যে দুটি টার্ম অলরেডি কাউন্ট হয়ে যাবে, তাই এখানে 4 - 2। তার মানে এখানে যে n + 1টি পদ রয়েছে তার এই এক পদটিকে সরিয়ে নিলে বাদ বাকি সব দুটি করেই থাকবে, তার মানে n সংখ্যক 2 থাকবে। অতএব এখানে মোট পদ সংখ্যা হবে 2n + 1। এটি হবে এই প্রশ্নের অ্যানসার। একই রকম ভাবে লক্ষ্য করো, যদি এই প্রশ্নটিকে একটু ঘুরিয়ে দেয়, যদি এইভাবে প্রশ্নটি করে যে 1/x² + 1 + x² এর বিস্তৃতির পদ সংখ্যা, অনেকেই এতে ঘাবড়ে যায়। তো এই ক্ষেত্রে লক্ষ্য করে দেখো আমরা এর বিস্তৃতির পদ সংখ্যা নির্ণয় করতে চাইছি, তার মানে কিন্তু এই বিস্তৃতির পদ সংখ্যা নির্ণয় করতে, কারণ লক্ষ্য করো আমরা এখানে x² লসাগু করে দিলাম, দিয়ে 1/x⁴2n টাকে সরিয়ে নিলাম। ওই 1/x⁴2n যেটি ফ্যাক্টর হিসেবে থাকবে সেটি দিয়ে কিন্তু নতুন টার্ম তৈরি হবে না। আমরা এখানে এর ভ্যালু নির্ণয় করতে চাইছি না, আমরা এখানে এর পদ সংখ্যা নির্ণয় করতে চাইছি। অতএব আমরা এটিকে এইভাবে লিখতেই পারি। আবার দেখো এখন যদি আমরা এই x² কে y হিসেবে ধরি, সেক্ষেত্রে এই টার্মটি এইভাবে হয়ে যাবে। দেখো এই বিস্তৃতির পদ সংখ্যা কিন্তু আগেই নির্ণয় করে ফেলেছি, সেটি হলো 2n + 1। সুতরাং এই বিস্তৃতির পদ সংখ্যা হবে 2n + 1। পরবর্তী প্রশ্নটিতে বলা হয়েছে যে এর বিস্তৃতির মধ্যপদ নির্ণয় করো। তাহলে যেহেতু এটি দ্বিপদ বিস্তৃতি এবং এর ঘাতটি হলো 8, অতএব এর বিস্তৃতির পদ সংখ্যা হলো 8 + 1 মানে 9। তাহলে যেহেতু এর বিস্তৃতিতে 9টি পদ রয়েছে, অতএব এর মধ্যপদ হবে 9 + 1/2 মানে 10/2 বা 5তম পদ। এভাবেও বলা যায় যে মোট 9টি পদ রয়েছে, তার প্রথম 4টি আর শেষ 4টিকে সরিয়ে নিলে মাঝের 5 নম্বর পদটি হবে মধ্যপদ। এভাবেও মধ্যপদ বলা যায়। সেক্ষেত্রে যেহেতু আমরা t5 নির্ণয় করতে চাইছি, অতএব t5 এর মান হবে t4 + 1। t5 থেকে আমরা t4 + 1 লিখলাম, এখানে এটি লিখতে হবে 8c4। এবং দেখো b টার্মটিকে প্রথমে লিখে দাও, 3/x³ এই 4টিকে লিখে দেওয়া হলো, আর বাদ বাকি এই a2 এখানে 8 - 4 করে দেওয়া হলো। তো এটির ক্যালকুলেশন করলে আমরা মধ্যপদটি পেয়ে যাব। এখন আমরা এই বিস্তৃতির x বর্জিত পদ নির্ণয় করব। দেখো তোমাদের বইতে এই জাতীয় সমস্যাগুলি যেভাবে সমাধান করা আছে সেইভাবে করতেই পারো, কিন্তু আমি এখানে সমস্যাগুলিকে অন্য একটি পদ্ধতিতে সমাধান করব, এবং আমার মনে হয় এই পদ্ধতিতে সমাধান করলে সহজ হবে এবং তাড়াতাড়ি সমাধান করা যাবে। দেখো এটিকে সমাধান করার জন্য প্রথমে আমরা এটিকে লসাগু করে এটিকে x + 1 বা 1 + x তৈরি হবে। লসাগু করলে সেই 1 + x p + q তৈরি হয়ে গেল, তাহলে / x⁵
এটি তৈরি করা হলো। এখন দেখো যেহেতু এর এক্স বর্জিত পদ নির্ণয় করতে চাইছি, অতএব এর এক্স বর্জিত পদ নির্ণয় করবো। তাহলে এটির এক্স বর্জিত পদ নির্ণয় করার অর্থ হলো এখানে লবটি যেটি রয়েছে তার এক্স টু দি পাওয়ার কিউ এর সহগ নির্ণয় করা। কারণ এখানে এক্স টু দি পাওয়ার কিউ এর সহগটি নির্ণয় করলে সেই এক্স টু দি পাওয়ার কিউ আর এক্স টু দি পাওয়ার কিউ কেটে গিয়ে এক্স বর্জিত পদ তৈরি হয়ে যাবে। তাহলে যেহেতু আমরা এবিসি তে এক্স টু দি পাওয়ার কিউ এর সহগ নির্ণয় করতে চাইছি, দেখো সেটি খুব সহজে নির্ণয় করা যাবে। এক্ষেত্রে এখানে বি টার্মটি হলো এক্স, আমরা যেহেতু সহগ নির্ণয় করতে চাইছি সেই এক্স টিকে বাদ দিয়ে তার সহগটি লিখবো, অর্থাৎ বি এর সহগ 1 তার পার্ট থেকে লিখলাম। এবং এটি দেখে দেখে আমরা এখানে পি প্লাস কিউ সি কিউ লিখে ফেলবো। এবং এক্ষেত্রে এখানে এর মানে টু দি পাওয়ার এখানে পি প্লাস কিউ মাইনাস কিউ তৈরি হবে, তার মানে পি তৈরি হবে। তাহলে এইভাবে বি টার্মটি দিয়ে খুব সহজেই লেখা যায়। আবার দেখো যে ক্ষেত্রে এ টার্মটি 1, সেক্ষেত্রে আবার এই টার্মটি ক্যালকুলেশন করার প্রয়োজন হবে না, কারণ 1 টু দি পাওয়ার সামথিং সমান 1। অতএব এই ক্ষেত্রে আমরা পেলাম যে এক্স টু দি পাওয়ার কিউ এর সহগ সেটি হলো পি প্লাস কিউ সি কিউ। তাহলে এটি হবে এই বিস্তৃতির এক্স বর্জিত পদ। পরবর্তীতে এই ধরনের সমস্যাগুলিকে আমরা এইভাবেই সমাধান করব। দেখো অভ্যাস হয়ে গেলে কিন্তু তোমাদের এই পদ্ধতিটি ভালো লাগবে। পরবর্তীতে বলেছি এই বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার মাইনাস টু এর সহগ নির্ণয় করো। তাহলে এই ক্ষেত্রে আমরা লসাগু করে নেব। সেক্ষেত্রে এখানে এক্স টু দি পাওয়ার 8, এটি হয়ে যাবে 3x স্কয়ার মাইনাস 7 টু দি পাওয়ার 8। তো এখান থেকে মাইনাসটি কমন নিয়ে নেব। মাইনাসটি কমন নিয়ে নিলে এখানে যেহেতু জোড় সংখ্যা আছে, অতএব এটি 7 মাইনাস 3x স্কয়ার টু দি পাওয়ার 8 ডিভাইড বাই x টু দি পাওয়ার 8 হবে। এর বিস্তৃতি x টু দি পাওয়ার মাইনাস 2 এর সহগ নির্ণয় করতে চাইছি। তাহলে যেহেতু হরেতে x টু দি পাওয়ার 8 রয়েছে, অতএব লবেতে আমরা x টু দি পাওয়ার 6 এর সহগ নির্ণয় করব। তাহলে x টু দি পাওয়ার 6 এর সহগ নির্ণয় করব মানে এখানে b টার্মটি রয়েছে 3x স্কয়ার, তার মানে আমরা এখানে 3x স্কয়ার হোল টু দি পাওয়ার 3। দেখো একটু আগে বলেছি x টু দি পাওয়ার মাইনাস 2 এর সহগ নির্ণয় করব। তাহলে x টু দি পাওয়ার মাইনাস 2 এর সহগ নির্ণয় করব মানে লবেতে x টু দি পাওয়ার 6 এর সহগ নির্ণয় করব। x টু দি পাওয়ার 6 এইভাবেই পাবো এবং সেটি b টার্মের সাহায্যে পাচ্ছি। দেখো সেক্ষেত্রে আমরা এই x স্কয়ার টার্মটিকে বাদ দিয়ে দেবো, কারণ x সহগ নির্ণয় করতে চাইছি। সেক্ষেত্রে আমরা মাইনাস 3q পাচ্ছি। এরপরে আমরা এনসিআর টার্মটিকে লিখব। সেক্ষেত্রে এখানে n বলতে 8, তাহলে 8 c3 এবং এখানে a টু দি পাওয়ার অর্থাৎ 7 টু দি পাওয়ার 8 মাইনাস 3 মানে 5। এইভাবে খুব সহজেই s টু দি পাওয়ার মাইনাস 2 এর সহগটিকে নির্ণয় করা যাবে। তাহলে এটি হবে এই প্রশ্নের অ্যান্সার। পরবর্তী বলছে এর বিস্তৃতিতে x বর্জিত পদ নির্ণয় করো। তাহলে এই ক্ষেত্রেও আমরা আগের মতন করে লসাগু করে নেব। লসাগু করে এখান থেকে মাইনাস কমন নিয়ে এটিকে বি টার্ম বানিয়ে ফেলবো। তাহলে এখন আমরা যেহেতু এটির x বর্জিত পদ নির্ণয় করতে চাইছি এবং হরে যেহেতু x টু দি পাওয়ার 9 রয়েছে, অতএব আমরা লবের x টু দি পাওয়ার 9 এর সহগ নির্ণয় করব। তাহলে লবের x টু দি পাওয়ার 9 এর সহগ নির্ণয় করার জন্য আমরা এখানে যেহেতু মাইনাস 9x কিউব রয়েছে, এখানে মাইনাস 9x কিউব রয়েছে, অতএব মাইনাস 9x কিউব তার হোল কিউব বানাবো। সেক্ষেত্রে এই x টিকে ক্যান্সেল করে দেবো, কারণ আমরা সহগ নির্ণয় করতে চাইছি। এবং সেক্ষেত্রে যদি আমরা এনসিআর টার্মটিকে লিখি সেটি হবে 9c3 এবং যদি এই টার্মটাকে লিখি তাহলে সেক্ষেত্রে 2 টু দি পাওয়ার 9 মাইনাস 3 মানে 6। তাহলে এখানে মাইনাস ছিল, অতএব এক্ষেত্রে x বর্জিত পদ খুব সহজেই নির্ণয় করা যাচ্ছে। সেক্ষেত্রে এই মাইনাস গুণ করে প্লাস হয়েছে এবং 1/6 টু দি পাওয়ার 9 কে লিখে দেওয়া হয়েছে এবং 9c3 2 টু দি পাওয়ার 6 * 9 টু দি পাওয়ার 3 এটি হবে প্রশ্নের অ্যানসার। পরবর্তী বলছে এই বিস্তৃতি x বর্জিত পদ নির্ণয় করো। তাহলে একই রকম ভাবে আমরা লসাগু করে নেব। লসাগু করার পরে লক্ষ্য করে দেখো এখানে আছে 1 + x স্কয়ার, এখানে আছে 1 - x স্কয়ার। তাহলে এই টার্মটিকে আমরা এইভাবে লিখতে পারি। এখানে তাহলে লক্ষ্য করে দেখো এখানে 1 + x স্কয়ার তার হোল কিউব এবং 1 - x স্কয়ার তার হোল কিউব গুণ করে এখানে a স্কয়ার - b স্কয়ার টার্ম অর্থাৎ 1 - x টু দি পাওয়ার 4 তার হোল কিউব তৈরি করা হলো এবং বাদবাকি 1 - x স্কয়ার তার হোল স্কয়ারকে রেখে দেওয়া হলো। এখন এটিকে খুব সহজেই বিস্তৃত করে দেবে। অবশ্যই এটিকে বিস্তৃত না করেও তোমরা করতে পারবে, একটু অভ্যাস থাকলেই তোমরা এটি সহজেই করতে পারবে। আমি বোঝার জন্য জাস্ট এইভাবে ভাঙলাম। এখানে a - b তার হোল কিউব সূত্রে ভাঙা হয়েছে, এখানে a - b তার হোল স্কয়ার সূত্রে ভাঙা হয়েছে। এখানে যেহেতু x বর্জিত পদ নিয়ে করতে চাইছি এবং হরেতে যেহেতু x টু দি পাওয়ার 8 রয়েছে, অতএব আমরা লবে x টু দি পাওয়ার 8 এর সহগ নির্ণয় করব। তাহলে লবে x টু দি পাওয়ার 8 এর সহগ সেটি দেখো এই প্রথমটির সাহায্যে কিন্তু x টু দি পাওয়ার 8 পাবো না, কারণ একের সঙ্গে গুণ করলে এখানে x টু দি পাওয়ার 8 পাওয়া যাবে না। আর এখানে x টু দি পাওয়ার 4 এর জন্য এখানে x টু দি পাওয়ার 4 টার্ম, তার মানে এখানে -3 টার্মটি পাবো x টু দি পাওয়ার x টু দি পাওয়ার 8 এর সহগ এবং x টু দি পাওয়ার 8 এর জন্য এখানে 1 পাবো, তার মানে এখানে +3। আর কোন জায়গাতেই x টু দি পাওয়ার 8 পাওয়া যাবে না। সুতরাং লবে x টু দি পাওয়ার 8 এর সহগ হবে -3 + 3 মানে 0। এটি হবে প্রশ্নের অ্যানসার।
পরবর্তীতে বলে যে এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 30 এর সহগ নির্ণয় করো। এই বিস্তৃতিতে x টু দি পাওয়ার 30 এর সহগ নির্ণয় করার জন্য প্রথমে আমরা এই দুটিকে গুণ করে দিলাম এবং এই দুটিকে গুণ করে দিলাম। তো গুণ করার সময় দেখতে পাচ্ছি শেষ যে টার্মটি তৈরি হবে x টু দি পাওয়ার 35, সেই টার্মটি x টু দি পাওয়ার 30 এর থেকে বেশি, অতএব তাকে ক্যান্সেল করে দেওয়া, কারণ সেটি থেকে আর x টু দি পাওয়ার 30 পাওয়া যাবে না। এই ক্ষেত্রেও এই 25 যুক্ত 27 30 এর থেকে অনেক বেশি, তাই সেই টার্মটিকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখন যদি আবার এই দুটিকে গুণ করি, সেক্ষেত্রে আমরা যে টার্মগুলি পাচ্ছি সেই টার্মগুলির মধ্যে যেগুলি x টু দি পাওয়ার 30 থেকে বড় সেগুলিকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আবার এখানে লক্ষ্য করে দেখো, এখানে প্রথম পার্টটিতে যেহেতু আমরা x স্কয়ারের বিভিন্ন ঘাতযুক্ত টার্ম পাবো, অর্থাৎ প্রথম পার্টটিতে কেবলমাত্র x এর জোড় ঘাতযুক্ত টার্ম পাবো। আবার এখানে যেহেতু x টু দি পাওয়ার 30 এর সহগ নির্ণয় করতে বলা হয়েছে, অতএব x এর জোড় ঘাতযুক্ত পদের সহগ নির্ণয় করতে বলা হয়েছে। তার মানে এখানে x এর বিজোড় ঘাতযুক্ত টার্মের সঙ্গে গুণ করে কোনো মতেই আমরা x এর জোড় ঘাতযুক্ত টার্ম পাবো না, কারণ প্রথমটিতে কেবলমাত্র x এর জোড় ঘাতযুক্ত টার্ম রয়েছে। অতএব আমরা এই x এর বিজোড় ঘাতযুক্ত টার্মগুলোকে সরিয়ে নিলাম, সেই ক্ষেত্রে শুধুমাত্র x টু দি পাওয়ার 20 থেকে যাবে। অতএব এই বিস্তৃতিতে x টু দি পাওয়ার 30 এর সহগ তোমরা খুব সহজেই বলতে পারবে, কারণ এইখান থেকে যে x টু দি পাওয়ার 10 এর সহগ পাওয়া যাবে, x টু দি পাওয়ার 10 এর সহগ পাওয়া যাবে মানে x স্কয়ার টু দি পাওয়ার 5, সেই 5 15c5 তৈরি করা হয়েছে, এবং এখান থেকে x টু দি পাওয়ার 30 মানে শেষ টার্ম মানে 15c15, সেই দুটির সাহায্যে আমরা x টু দি পাওয়ার 30 পেয়ে যাব। পরবর্তী বলে যে এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 16 এবং x টু দি পাওয়ার 17 এর সহগ নির্ণয় করো। তো এই ক্ষেত্রে এই যে যদি গুণ করা হয় বা গুণ যদি নাও করি, আমরা যদি এটিকে সমীকরণ হিসেবে বলি, তাহলে এটি 18 ঘাতযুক্ত একটি সমীকরণ। তো তোমরা জানো এই 18 ঘাতযুক্ত সমীকরণের ক্ষেত্রে আমরা প্রথমে এটিকে এইভাবে লিখি, x টু দি পাওয়ার 18 মাইনাস বীজগুলির যোগফল। তাহলে এখানে এই বীজগুলি এটিকে সমীকরণ হিসেবে ভাবলে 1 2 3 18 এটি সমীকরণের বীজ, তাহলে মাইনাস অফ বীজগুলির সমষ্টি ইনটু x টু দি পাওয়ার 17 প্লাস বীজগুলি দুটি করে নিয়ে গুণফল ইনটু x টু দি পাওয়ার 16, এইভাবে আমরা লিখি সমান শূন্য করি। সেইভাবে সমীকরণটিকে চিন্তা করে করে আমরা এই গুণফলটিকে তৈরি করে নিতে পারি। তাহলে সেই ক্ষেত্রে শেষ টার্মটি হবে এগুলির গুণফল 1 2 3 এগুলির গুণফল, তার মানে সেটি হবে প্লাস ফ্যাক্টরিয়াল 18। অতএব x টু দি পাওয়ার 17 এর সহগটি লক্ষ্য করে দেখো, এখানে x টু দি পাওয়ার 17 এর সহগটি হলো মাইনাস অফ 1 যুক্ত 2 যুক্ত আপ টু 18, তার মানে এটি রেজাল্ট হবে, এখানে লক্ষ্য করে দেখো এটি 18টি স্বাভাবিক সংখ্যার যোগফল, অতএব এটির সমষ্টি হবে 18 × 18 + 1/2। একই রকম ভাবে x টু দি পাওয়ার 16 সহগ নির্ণয় করার জন্য তাহলে এখানে দুটি করে টার্ম নিয়ে তাদের গুণফলের যোগফল নির্ণয় করতে চাইছি, তো তার জন্য আমরা এইভাবে করতে পারি। আমরা জানি যে 1 যুক্ত 2 যুক্ত 3 যুক্ত ডট ডট দিয়ে 18 এদের বর্গ, তার মান হয় 1 স্কয়ার যুক্ত 2 স্কয়ার যুক্ত 3 স্কয়ার যুক্ত ডট ডট দিয়ে 18 স্কয়ার প্লাস 2 ইনটু, তাহলে এই দুটি করে নিয়ে গুণফলগুলি, তাহলে এই রেজাল্টে আমরা নির্ণয় করতে চাইছি। এখন দেখো এই সমষ্টি হলো প্রথম 18টি স্বাভাবিক সংখ্যার যোগফল এবং এটি হলো প্রথম 18টি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল, তাহলে এই যোগফলগুলি খুব সহজেই নির্ণয় করা যাবে। সুতরাং এগুলিকে পক্ষান্তর করে খুব সহজেই এই টার্মটির মানটি নির্ণয় করতে পারবো। সেক্ষেত্রে এটি রেজাল্ট হবে 80 - 80 / 2, এটি হবে এই প্রশ্নের অ্যান্সার। এটি তোমরা খুব সহজেই করে নিতে পারবে।